স্বাগত একাত্তর জার্নালে আপনাদের সঙ্গে আছে মিরাকিব হাসান। দর্শক, আপনারা জানেন একাত্তর জার্নাল সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান, যেখানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় আমরা একে একে জানিয়ে দিই। একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করে আমাদের আলোচনার টেবিলে, আমাদের স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা যুক্ত হন। আমরা তাদেরকে প্রশ্ন করি, তারা আমাদেরকে খবরের গভীরে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক জহিরুল আলম এবং আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যদিও এই সময়টা আসলে আলোচনার জন্য খুব কঠিন, কারণ আর কিছুক্ষণ পরে আসলে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ। আমরা এই আয়োজনে একটা পর্যায়ে সেই ম্যাচের বিশ্লেষণ নিয়েও কথা বলার চেষ্টা করব। তবে তার আগে ছাত্ররা রাস্তায় আছে, প্রেক্ষাপট, বাস্তবতা, সমাধান সবটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এবং দর্শক, পুরো আয়োজনে আপনারাও আছেন। এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে পর্যায়ক্রমে অতিথিরা যুক্ত হবেন অনলাইনে, তাদের সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে আছেন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোহাম্মদ আরিফুর রহমান। মোহাম্মদ আরিফুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনি আমাকে সময়টা দিচ্ছেন। আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। একটু বলবেন আসলে শিক্ষার্থীরা তো বিক্ষোভ করছে, তাদের দাবিটা তাদের দিক থেকে বলা হচ্ছে যৌক্তিক, কারণ তারা আসলে বলছে বৈরী আবহাওয়ার মধ্যে অনেকে পরীক্ষা দিতে পায়নি গেল সোমবার। সেই পরীক্ষায় আসলে কি করবে তারা একটা চিন্তায় ছিলেন যে তারা ভুল প্রশ্ন পেয়েছেন, সেই ভুল প্রশ্নের মার্কটা আসলে কীভাবে ডিস্ট্রিবিউট করা হবে। এবং শেষে তারা রেগে গিয়েছিল, তাদেরকে কেন ফার্মের মুরগি বলা হলো। এবং আমরা দেখতে পেলাম তিনটের একটা সমাধান এলো। শিক্ষামন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করেছেন, ওভাবে বলতে চাইনি, সরি বলেছেন, একটা মীমাংসা হলো। এবং বলা হলো ভুল প্রশ্নের জন্য যারা করেছে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুল প্রশ্নের পূর্ণ মার্ক তার পাবে, সেটা অ্যান্সার করুক বা না করুক। এবং যদি কেউ পরীক্ষা মিস করে ফেলে, তারা চট্টগ্রাম বোর্ডের অভিন্ন প্রশ্নে পরীক্ষাও দিতে পারবে। এই যে কথাগুলো শিক্ষামন্ত্রী বলেছেন, এর বাইরে আর কি করার ছিল শিক্ষামন্ত্রীর, যেটা আপনি একজন শিক্ষক হিসেবে ফিল করছেন? এবং আপনি আপনার শিক্ষার্থীদের নিয়ে কিছু বলবেন কিনা, যে তারা যে মাঠে আছে তাদের সুস্পষ্ট দাবিটা আসলে কি এই মুহূর্তে? আসলে শিক্ষামন্ত্রী মহোদয় যেদিন ফিজিক্স পরীক্ষাটা হয়েছে প্রথম পত্র, তার পরের দিন 3টার সময় সংসদে কথাটা বললেও যেদিন পরীক্ষাটা হয়েছে সেদিন কিন্তু বিভিন্ন বোর্ডের ওয়েবসাইটে এই সম্পর্কে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে পরীক্ষা যে প্রশ্ন ভুল এসেছে সেটার জন্য কি করণীয়, বা বিশেষজ্ঞ টিম, এবং সেখানে যদি ভুল প্রশ্ন থাকে পূর্ণ নাম্বার শিক্ষার্থীদের ফেভারে দেওয়া, সব বক্তব্য কিন্তু আগে দেওয়া হয়েছে। তারপরেও মন্ত্রী মহোদয় সংসদে ক্লিয়ার স্পষ্ট হয়ে বলেছেন যে যা যা করণীয় সবকিছু করেছে। আমরা অতীতে এরকম দেখিনি যে শিক্ষার্থীদের পক্ষে এরকম কথাটা বলা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষার্থীরা যখন এই কথাগুলো বলা হয়েছে, প্রত্যেকটা কথাই তাদের ফেভারে গিয়েছে, পক্ষে গিয়েছে, তখন তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত ছিল। আর আরেকটা বিষয় হলো যে আসলে যে মুহূর্তে শিক্ষার্থীরা এই ধরনের আন্দোলনে ছিল, তখন বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু পড়ার টেবিলেই ছিল। তো আমি যতটুকু শুনেছি যে অভিভাবকরা একটু উদ্বিগ্ন ছিলেন যে পড়ার টেবিলেও তারা চাচ্ছে তাদের সন্তানরা ফিরে যাক। আমরাও চাচ্ছিলাম পড়ার টেবিলে ফিরে যাক। ধরেন একদিন ফিজিক্সের মতো একটা সাবজেক্টের পরীক্ষার জন্য একটা দিন শুধু যেটা গ্যাপ রয়েছে, সেটাও তাদের জন্য অনেক কম সময়। তো সেই ক্ষেত্রে যদি এই ধরনের তাদের দাবি দেওয়া প্রয়োজন, বা তারা যদি মনে করতো না এটা আমাদের আসলে বলা বা এটা আমাদের আন্দোলন করা উচিত, তাহলে এটা অন্য সময় করতে পারতো। ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিনই এই ধরনের একটা বিষয় নিয়ে তারা দীর্ঘ সময় পড়াশোনা বাইরে ছিল, এটা আমার কাছে একটু কঠিন মনে হয়েছে যে এটা ঠিক হয়নি। আর শিক্ষার্থীরা বেশিরভাগই যেহেতু ছিল, এবং আমি যতটুকু জানতে পেরেছি যে যখন বোর্ড সিদ্ধান্তটা নিয়েছে পরীক্ষাটা নিবে, সেখানে যত বিভিন্ন পক্ষগুলো রয়েছে, বিভাগীয় কমিশনার, তারপরে জেলা প্রশাসক, তারপরে পুলিশ সুপার, তারপরে অংশীজন বা শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকদের সাথে কথা বলেই কিন্তু পরীক্ষাটা পরবর্তীতে সিদ্ধান্ত হচ্ছে যে পরীক্ষাটা নেওয়া হবে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষার্থীরা এখন এই ধরনের আন্দোলনে না গিয়ে তারা পড়াশোনা মনোযোগ দিক, এবং যতটুকু তাদের সমস্যা হয়েছে বা যতটুকু তারা পিছিয়ে পড়েছে, আমি মনে করি সামনের পরীক্ষাগুলো যদি ওরা সিরিয়াসলি পরীক্ষা দেয়, ভালো করে পড়াশোনা করে, সেই ক্ষেত্রে তারা এটা কভার করতে পারবে। খুব স্পষ্ট বক্তব্য। আমি এইটা নিয়েই একটু অধ্যাপক আমানুল্লাহ আপনার কাছে আসবো। তার আগে একটু বলে রাখি আসলে কি কি সিদ্ধান্তগুলো হয়েছে। 5টা সিদ্ধান্তের প্রথমটা হচ্ছে
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া দপ্তর, অংশীজনদের সবার মতামত নেওয়া হয়েছে এবং ফাইনালি ডিসিশন নেওয়া হয়েছে চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশের পরীক্ষা চালু রাখা হবে। 2 নম্বর কথা হচ্ছে, কোথাও যাতায়াত জলাবদ্ধতার কারণে সমস্যায় পড়লে প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বৃদ্ধি সহ নানা প্রয়োজনীয় সিদ্ধান্ত। 3 নম্বর হচ্ছে, প্রতিকূল আবহাওয়া কিংবা অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি এবং সমমানের পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রামের বোর্ডে পরীক্ষার প্রশ্ন অ্যান্সার দিতে পারবে। দুইটা ভুল প্রশ্নের সবটাই দেওয়া হবে মার্ক। পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের ভুল প্রশ্ন প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হবে। এটা 5টা সিদ্ধান্ত। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য অভিভাবকরা বলছেন শিক্ষকরা শিক্ষার্থীদের একটা অংশ কেবল আন্দোলন করছে, বেশিরভাগই পরীক্ষা দিতে চায়। যারা আন্দোলন করছে তাদের মধ্যে 2টো ভাগ হয়ে গেছে, কেউ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়, কেউ চায় না। যারা চায় তারা আবার 10 ঘন্টা হাতে আছে, সকাল 10টার মধ্যে পদত্যাগ করতে হবে, নয়তো তারা রাস্তা অবরোধ করবে। পুরো বিষয়টা আপনার সামনে আমি তুলে ধরলাম, আপনার অবজারভেশনটা একটু জানতে চাই আসলে কি হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এর বাহিরে আর কি করা যেত আপনি বলেন। এই প্রশ্নটা আমি রাখছিলাম আপনার কাছে, আপনি শিক্ষামন্ত্রী এর বাহিরে একটা সরকার এর বাহিরে আর কি করতে পারে? মানে এটা তো একটা রাজনৈতিক সরকার, একটা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার। তার তো একটা কমিটমেন্ট আছে জনগণের প্রতি, এবং 24-এর গণ আন্দোলনের যে ফসল তারই উপরে ভিত্তি করে একটা সুষ্ঠু নির্বাচন এবং তার উপরে ভিত্তি করে বর্তমান সরকার। তো এই যে আপনি এটা গত 53-54 বছরের ইতিহাসে এরকম দেখা যায় নাই যে পরীক্ষা চলছে আর পরীক্ষা চলাকালীন সময়ে এইচএসসি পরীক্ষার্থীরা, ছেলেমেয়েরা রাস্তায় নেমে এই আন্দোলন করছে। যদিও পরিমাণ খুব কম, কিন্তু করছে তো, একজন হলেও তো করছে। এখন আপনার এটার একটা সুদূর প্রসারী আমাদেরও পরীক্ষা ছিল সারা দেশে, আমাদেরও পাস কোর্সের পরীক্ষা চলছে, স্নাতক, আমাদেরও মাস্টার্সের প্রিলিমিনারি পরীক্ষা চলছে সারা দেশে, এবং আমাদের পরীক্ষাও কিন্তু ভালোভাবেই হয়েছে। আমরা 16 তারিখের পরীক্ষাটা একটু চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এর আগের পরীক্ষাগুলো আমাদের হয়েছে। এখন আপনাকে এই জিনিসটা একটু ভাবতে হবে এইভাবে যে রাষ্ট্রের যে ঘটনাটা আপনার যে একটা টোটাল ডিস্টোপিয়ার ভিতরে ছিল, কিন্তু আপনার গত 17-18 আমি দুঃখিত, আমাকে আবার পিছনের দিকে ফিরে যেতে হচ্ছে। 17-18 বছরের ভিতরে আপনার পলিটিক্সটাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঢুকিয়ে এমনভাবে পলিটিসাইজ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, এটা থেকে বের হয়ে আসা খুব কঠিন ব্যাপার। এবং দেখেন আপনি গত 2 বছরে আমরা বিভিন্ন ধরনের মব কালচার দেখেছি। আমি নিজেও মব কালচারের শিকার হয়েছি, এবং কলেজের প্রিন্সিপাল থেকে উঠানো নামানো, শিক্ষকদের বিরুদ্ধে দলাদলি, কুন্দল, শিক্ষকদেরকে কলেজে ঢুকতে দিবে না, বিভিন্ন ধরনের আপনার যে একটা টোটাল ডিস্টোপিয়া, একদম অরাজক অবস্থা, একটা টোটাল আপনার যত্রতত্র মব, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া বিভিন্ন জায়গাতে। এইরকম একটা অবস্থার ভিতরে আপনার একটা নির্বাচিত সরকার মাত্র 5 মাস হতে যাচ্ছে, আপনার এর ভিতরে তাকে পরীক্ষা নিতে হচ্ছে, পাবলিক পরীক্ষা, এত বড় পরীক্ষা, আমাদেরকেও পরীক্ষা নিতে হচ্ছে। এর ভিতরে যে ভুল হতে পারে না তা কিন্তু না। ও লেভেল, এ লেভেল সারা পৃথিবীতে পরীক্ষা হয়, এডএক্সেলে, কেমনি যে পরীক্ষা হয় না, সেখানেও কিন্তু ভুল হয়, ভুল হতেই পারে। ভুল হলে তার একটা রিভিডিও আছে, সেটা তো হচ্ছে। সরকার তো বলছে যে আমি সেই পথেই হাঁটছি। যদি কোনো প্রশ্ন ভুল হয়ে থাকে সেখানে আমরা টোটাল দেয়ার আর লটস অফ ওয়েজ যে আমরা এগুলাকে সলভ করতে পারি। যারা বিশেষত শিক্ষা প্রশাসন ম্যানেজমেন্টে যারা আছে, বহু পথ আছে আপনার সেই জায়গাগুলোতে আপনার এটা আমরা সর্ট আউট করতে পারি। এবং ওরা যে সমস্যার কথাগুলো বলছে এগুলা কিন্তু সলভ করার জন্য সরকার এমনভাবে আন্তরিকতা দেখিয়েছেন, এবং শিক্ষামন্ত্রী এমনভাবে আন্তরিকতা দেখিয়েছেন। এরপরে রাস্তায় নেমে একটা সংখ্যক ছেলে মেয়ে, আমি আগেই বলি, ছেলেমেয়েরা যে দাবিগুলো করছে আমি বলছি না যে তার অযৌক্তিক দাবি করছে, কিন্তু রাস্তায় নেমে, চট করে রাস্তায় নেমে দেয়ার আর আদার ওয়েজ যে আমি আমার দাবিগুলোকে কিভাবে আমি প্লেস করতে পারি। অনেক পথ তো আছে না, এটা তো আর সেই মবের মাধ্যমে তো সারা জীবন একটা দেশ চলতে পারে না, একটা জাতি চলতে পারে না। যেটা করা হয়েছে আর কি, গতকালকে সংসদ ভবনের সামনে রাত্রেবেলা যে কাজগুলো হয়েছে, আমি যাচ্ছিলাম সেই দিকে, তো আর একটু হলেই আমার গাড়িও পড়তো, তো দেখলাম দূর থেকে যে কি অবস্থাটা হচ্ছে। তো এটা তো বোঝা যাচ্ছে যে কোনো একটা কর্নার, কোনো একটা গোষ্ঠী হয়তোবা
তাদেরকে উস্কানি দিতে চাচ্ছে কিনা। উস্কানি যে দিতে চাচ্ছেন, যদি দেন, আমি জানি না, হয়তো দিতে, যদি কেউ উস্কানি দিতে চায় তাহলে এরপরে কি, সেটা কি তারা ভাবছেন, একদম। চিন্তা ভাবনা আমি আরো করছেন? আলোচনাটা দীর্ঘ করবো, আমি প্রেক্ষাপটটা আমি আপনাকে শেষ করলাম। কথাটা জি। বলে আমি শেষ করি। এখন এই মুহূর্তে সরকারের যে স্ট্যান্ড, শিক্ষা বোর্ডগুলোর যে স্ট্যান্ড, শিক্ষা বোর্ডগুলা পরীক্ষা নেয়, প্রশাসন পরীক্ষা নেয়, তাদের উপরে আমরা ডিপেন্ড করি, আমাদের পরীক্ষার তারিখ চেঞ্জ করা, পরিবর্তন করা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে যে আমরা সেন্ট্রালি এককভাবে সিদ্ধান্ত নিতে পারি না। সেই সব কিছু মিলিয়ে আজকের যে অবস্থানটা আজকে দাঁড়িয়েছে, সেটা আমি মনে করি শিক্ষার্থীদের পক্ষেই যাচ্ছে। এবং সেখানে শিক্ষার্থীদের উচিত এইচএসসি পরীক্ষার মতো একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, সেই পরীক্ষায় ফিরে যাওয়া এবং তাদেরকে পরীক্ষাতে মানে এখানে হারানোর কিছু নাই, হারানোর কিছু সমাধানটা যেহেতু হয়ে গেছে, হারানোর এখন কিছু নাই। কিছুটার জন্য অপেক্ষা। আমি একটু জনাব জহিরুল আলম, আপনার একটা মতামত নিতে চাই। ধরুন, সাংবাদিক হিসেবে আপনি যে কাজটা সবচেয়ে বেশি করেন সেটা হচ্ছে প্রশ্ন করেন, যে কোনো ঘটনার উত্তর খোঁজার জন্য, প্রেক্ষাপটটা বোঝার জন্য, এবং এই প্রশ্ন করাটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি জায়গা। আজকে আমাদের গণমাধ্যম কর্মীরা যখন এই শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছে যে তোমাদের দাবির জায়গাটা কি, শিক্ষামন্ত্রী তো দুঃখ প্রকাশ করেছেন, 5টা উদ্যোগ নিয়েছে, তারপরও করে আন্দোলন, কোনো উত্তর দেয়নি তারা গণমাধ্যম কর্মীদের উপরে চড়াও হয়েছে। এবং বিস্মিত হয়ে আমার সহকর্মী আমার সঙ্গে ছিলেন শোতে, তিনি বললেন যে তাদের আচরণ দেখে আমরা বুঝতে পারছি না কেন চড়াও হলো। তাদের সংখ্যা কম কিন্তু চড়াও হচ্ছে একসাথে অনেকের উপরে। কি বলবেন আসলে? আসলে একটা মানে আপনার সাংস্কৃতিক একটা বিপর্যয় কিন্তু হয়েছে এই দীর্ঘ সময়ে, যেটা ভিসি মহোদয় বললেন, যে দীর্ঘ সময়ে কিন্তু আমাদের একটা জাতীয় জীবনে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, এবং আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে বলেন, আমাদের কিন্তু চর্চার অভাব। এবং সেটাও যে কারেকশন করার জন্য আমরা কিন্তু একটা ইন্টারিম টাইমও পেয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা এই সময়টাকে কাজে লাগাইনি। যে কোনো কিছুকে খুবই কি বলবো, যে অত্যন্ত উচ্ছৃঙ্খলভাবে, অত্যন্ত অনিয়মতান্ত্রিকভাবে আমরা, অবশ্যই এখানে অস্বীকার করছি না যে এখানে বিষয়টা পরীক্ষার নয় যতটা না, এটা জবাবদিহিতার প্রশ্ন। এডুকেশন মিনিস্টারকে অ্যাকাউন্টেবল করার নানা ধরনের কি বলবো যে টুল আছে, মেকানিজম আছে। অবশ্যই শিক্ষার্থীরা, উনি যদি কোথাও কোনো মানে কথা বলেন, কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন যেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, তাকে অ্যাকাউন্টেবল করা দরকার, করতেই পারে। কিন্তু এর মিনসগুলো কিন্তু সবসময় কিন্তু আমরা যেটা দেখি, এখন একটা গণতান্ত্রিক একটা প্রসেস যেহেতু শুরু হয়েছে, এখানে আপনার পার্লামেন্ট আছে, এখানে আদার মিনস আছে, গণমাধ্যম আছে, সবগুলোকে কাজে না লাগিয়ে হুট করে রাস্তায় নেমে যাওয়া, হুট করে অবরোধ করা, হুট করে এই যে মানে ব্লকেট দেওয়া, এগুলো কিন্তু আসলে খুব সুস্থতার লক্ষণ নয়। এবং এই রিফ্লেকশনটা কিন্তু আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। এবং এগুলোকে কেন্দ্র করে আবার দেখেন যে রাজনৈতিক নানা ধরনের এক ধরনের মেরুকরণ বা সমীকরণ তৈরি হয়। কেউ এখন থেকে আন্ডিও ফায়দা নেওয়ার চেষ্টা করেন, কেউ, তাই না? কিন্তু আখেরে কি হয়? আখেরে হয় যে একটা মানে একটা অস্থিতিশীলতার জন্ম নিচ্ছে, এক ধরনের কি বলবো যে অস্বস্তির জন্ম তৈরি হচ্ছে। তো আমি আসলে শিক্ষার্থীদেরকে একেবারে খুব মানে কি বলবো যে এই যারা বাচ্চা ছেলে মেয়েরা রাস্তার মধ্যে নেমেছে, তারা যে সবাই সবকিছু বুঝে করছে তা নয়, এটা একটা কালচারাল ডেটোরিয়েশন। হ্যাঁ, এই ডেটোরিয়েশনের অংশ হয়ে গেছে তারা। সুতরাং তাদেরকে আসলে কিভাবে রেস্কিউ করা যায়, সেটার জন্য আমাদের একটা কালেকটিভ এফোর্ট দরকার। এখানে কিন্তু এটাও একটা চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জটা আমার মনে হয় যে একটু ধৈর্য সঙ্গে মোকাবেলা করতে হবে। যেমন শিক্ষামন্ত্রী পার্লামেন্টে উনি সরি বলেছেন, বা কিছু মেজার নেওয়া হয়েছে, আপনি উপদেষ্টা কিছু কথা বলেছেন, আপনি খুব চমৎকার করে আসলে সমাধানের দিকে কথা বলছেন। কিন্তু আমরা খুব বিষয় নিয়ে লক্ষ্য করা, ফেসবুকে পরিচিত পাবলিক ফিগারদের অনেকেও আছে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তোমরা আন্দোলন চালিয়ে যাও, এরকম কিছু বক্তব্য দেওয়া হচ্ছে, পরবর্তী দুঃখ প্রকাশ করা হচ্ছে। এই যে সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া থেকে বুস্ট আপ করে দেওয়া, তো একটা এগুলা আসলে ওই যে খুব সহজ করে বললে যে মানে আপনার আলু পোড়া দিয়ে খাওয়া আর কি, যেখানে একটা উত্তেজনা তৈরি হচ্ছে, সেখান থেকে তাদের বেনিফিট রিপ করার জন্য চেষ্টা। আমার মনে হয় যে এটা কার জন্য উপকারী হবে? আপনি ধরেন যে একটা অস্থিরতা তৈরি করলেন, পরীক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, ছেলে মেয়েরা পরীক্ষা দিতে পারলো না, সেই আবার পেছনে তো ফিরে যাওয়া। আমাদের তো সামনে এগোতে হবে, এবং কোনো ব্যক্তির ভুল বা তাদের
মানে কিছু মিস্টেকস, কিছু স্লিপ অফ টাং, এগুলো ধরেন এগুলো কারেকশন করা যায়, জি। এই কারেকশন করা যায়। আমি বলছি না শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে আহত করা আমাদের উদ্দেশ্য নয়। ডেফিনেটলি তারা তাদের জবাবদিহি চাইবার অধিকার আছে, তারা চেষ্টা করবে, কিন্তু সেটার একটা আমার মনে হয় যে একটা এন্ড থাকা উচিত, এবং সেই অনুযায়ী তারা হয়তো সিনিয়রদের সঙ্গে বসবে, কথা বলবে, এবং এটার একটা ওয়ে আউট খুঁজে বের করবে। কোনো না কোনো ভাবে এটা থেকে একটা বেনিফিট নেওয়া, এটা থেকে একটা মানে ফায়দা হাসিল করে নেওয়া, সেটা আমার মনে হয়। আমি একটা বিরতিতে যাব, ফিরে এসে অধ্যক্ষ আরিফুর রহমান একটা প্রশ্ন আপনার কাছে করে যাই, ফিরে এসে এটা জানার চেষ্টা করব। কিছুটা সরকারের গঠনমূলক সমালোচনা আমরা করতে চাই, কারণ এইচএসসি পরীক্ষার মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষায় গুরুত্বপূর্ণ 3টা বিষয়ের মধ্যেই যদি প্রশ্নপত্রে ভুল থাকে, বিশেষ করে পদার্থবিজ্ঞানের মতো জটিল সাবজেক্টে, মানে এখানে আসলে দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে কিনা। এইচএসসি পরীক্ষার মতন গুরুত্বপূর্ণ পরীক্ষায় সংবেদনশীল বিষয়গুলোর মধ্যে যদি প্রশ্নপত্রে ভুল থাকে, এই দায়টা আসলে এড়াতে পারেন কিনা প্রশ্নকর্তা, এবং সেই বিবেচনায় যদি শিক্ষার্থীরা আন্দোলনে নামে, সেই আন্দোলনটাকে অযৌক্তিক বলা যায় কিনা। আসলে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে যেটা রয়েছে, প্রথমত প্রশ্ন প্রণয়ন করা হয় এবং সেই প্রশ্নটা আরেকটা গ্রুপ দিয়ে মডারেশন করা হয়। জি। তো সেই ক্ষেত্রে যারা মডারেশন করে, মডারেশন বা প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে আমাদের বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়। আপনি যে কথাগুলো বলেছেন যে সেনসিটিভ বিভিন্ন বিষয়গুলো, এবং সেখানে শিক্ষণফল অনেকগুলো বিষয় বিবেচনা করে কিন্তু প্রশ্নটা প্রণয়ন করা হয়। তো সেই ক্ষেত্রে যারা প্রশ্ন প্রণয়ন করে, মূলত ফাইনালি প্রণয়ন করার পরে সেই প্রশ্ন আবার মডারেশন হয়। 4 সদস্য বিশিষ্ট একটা বোর্ড থাকে, তাই সেই বোর্ড আবার এই প্রশ্নটা প্রায় 4 দিন বা 5 দিন বা 6 দিন বসে একসঙ্গে তারা মডারেশনটা করে থাকে, অনেক সময় দিয়ে থাকে এটার জন্য, চুলচেরা বিশ্লেষণ করে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে দায়িত্বশীল যদি শিক্ষক নিয়োগ করা হয়, সেই ভুলগুলো হয় না। তো সেই ক্ষেত্রে ধরেন আস্থা বা বিশ্বাস রেখেই শিক্ষকদের উপরে বা তাদের দক্ষতার উপর ভিত্তি করে নিয়োগ করা হয়েছিল, আমি মনে করি যে বোর্ডের থেকে নিয়োগ করা হয়ে থাকুক। তো সেই ক্ষেত্রে এই ভুলটা হয়েছে বা এটা ঠিক হয়নি। আর ভুলটার ক্ষেত্রে যেহেতু ভুলটা হয়েছে, শিক্ষার্থীরা যদিও ভুলের কারণে আসলে পরীক্ষা হলে যখন একজন শিক্ষার্থী ভুল প্রশ্ন পায়, শুধু ওই 2টা প্রশ্ন না, অন্যান্য প্রশ্নও কিন্তু তার এটা একটা প্রভাব পড়ে, যে তার মনটা বা তার মনস্তাত্ত্বিক বিষয়গুলো অন্য প্রশ্ন একটা প্রভাব পড়ে থাকে। এই ধরনের বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য আমি শিক্ষা বোর্ডগুলোকে বলবো যে আপনারা অবশ্যই মেধা বা দক্ষতার ভিত্তিতে, বা যারা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তাদের কাছ থেকে আপনারা চেতে পারেন যে আপনার প্রতিষ্ঠানে সেই ধরনের শিক্ষকগুলোকে আপনারা আমাদেরকে দিবেন, যারা মানে আপনি প্রত্যাশা করতে পারেন, বলতে পারেন, কিন্তু দিন শেষে আসলে বাস্তবায়ন কতটা হয় সেটা নিয়ে প্রশ্নটা ওঠে। অধ্যাপক আমানুল্লাহ একটু বলবেন, মানে কোন জায়গাটাতে আসলে গলত? আমাদের যে 5টা উদ্যোগ নেওয়া হচ্ছে, 5 নম্বরটাই হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের ভুল প্রশ্নের প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িকভাবে বরখাস্ত করা হবে, সাময়িকভাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে খুঁজে বের করবেন কি করে? দায়ী ব্যক্তিদের সিরিয়াল তো অনেক লম্বা, এবং প্রত্যেকেরই তো সুযোগ ছিল ভুলটা চোখে পড়ার। না, এটা প্রাইমারিলি যারা মডারেশনে যারা ছিলেন, আমরা তো প্রশ্ন করি একটা গ্রুপকে দিয়ে, মডারেশনে থাকে আরেকটা গ্রুপ, এবং মডারেশনে যারা থাকেন তাদের দায়িত্বটা কিন্তু অনেক বেশি। কিন্তু মডারেশনে যারা থাকেন তারা কিন্তু অনেক সময় মনে করেন যে তাদের দায়িত্বের পরিমাণটা কম, এবং যারা প্রশ্ন করেছেন তারা তো ভালো করেই করেছেন এরকম একটা ধারণা তাদের। অনেক সময় দেখে না দেখে সাইন করে দেন, এবং সেম প্রবলেম কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা ফেস করেছিলাম। আমরা কতগুলো ড্রাস্টিক অ্যাকশনে আপনারা গিয়েছি যে আপনারা এই কাজটা করবেন, আমরা 10 বছরের জন্য আপনাদেরকে সাসপেন্ড করে দেব, এবং বেশ কতগুলো শক্ত ভূমিকা নেওয়াতে আমাদের এখানে এই মডারেশনের ভুলগুলো একটু কমে আসছে। এখন এত বড় একটা পরীক্ষা, সেখানে এই পরীক্ষার প্রশ্ন এই সরকারের সময় করা না, সেটা আগের সরকারের সময় একটা প্রশ্ন করতে অনেক সময় লাগে, বিজি প্রেসে অনেক সময় নিয়ে প্রিন্ট করতে হয়, তাদের শিডিউল পেতে অনেক দেরি হয়। আগের সময় মানে ইন্টার্ম গভর্নমেন্টের সময় করায়। তারপর আমি দায়িত্ব অ্যাভয়েড করতে চাচ্ছি না, প্রশ্ন খুলে প্রশ্ন পড়া সেটাও আরেকটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার। টোটাল প্রশ্ন ম্যানেজমেন্ট করা, প্রশ্ন ছাপানো, প্রশ্ন তৈরি করা, মডারেশন করা, প্রত্যেকটা স্টেজে একটা ক্রিটিক্যাল ইস্যুস কিন্তু জড়িত আছে। যেমন আমি ইচ্ছা করলেই, বিং দ্য ভাইস চ্যান্সেলর, ইচ্ছা করলে আমি একটা প্রশ্ন খুলে দেখতে পারি না, এটা কমিটি লাগবে, কমিটির মাধ্যমে আমাকে সেখানে যেতে হবে, কিন্তু দায়িত্বটা হয়তো আমার গাড়ি এসে পৌঁছবে এট দ্য এন্ড অফ দ্য ডে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সেটা হলো যে প্রথমেই যে কথাটা বলছিলাম
যে আমাদের এখানে শিক্ষাক্ষেত্রে একটা মারাত্মক বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল গত কয়েক যুগে, 2 যুগে। সেই জায়গাটা থেকে আমাদের দায় দায়িত্বের যে বিষয়টা, শিক্ষকদের যে মরাল গ্রাউন্ডটা, তাদের যে অ্যাকাউন্টেবিলিটিটা, তাদের যে গুড গভর্নেন্সের প্রশ্ন অথবা নীতিবোধ অথবা এই জায়গাগুলো থেকে কিন্তু মারাত্মক বিচ্যুতি ঘটেছে সব লেভেলে, একদম প্রাইমারি স্কুল থেকে ধরে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সেই জায়গাটা থেকে বের করে আনতে কিন্তু আমাদেরকে এই সময়টা যাচ্ছে এবং এই কষ্টটা আমাদেরকে হচ্ছে। এবং আজকে যে ছেলে মেয়েদের আজকে যে রাস্তাতে যে যারাই নামুক, যতজনই নামুক, তারা যে বলছে এই জায়গাটা কিন্তু আমাদের এই 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 আমাদের ব্যর্থতা, এই এবং আমরা যারা দায়িত্বে ছিলাম সেই জায়গাগুলোতে এটা ব্যর্থতা। কিন্তু এর অর্থ এই না যে আমি যে কোনো ইস্যু নিয়ে ভুল তো হতেই পারে। আমি তো বললাম সারা পৃথিবীতে পরীক্ষা হয়, আর এক্সেলের ও লেভেল এ লেভেলের আইবি পরীক্ষা হচ্ছে, ক্যামব্রিজে পরীক্ষা হচ্ছে, প্রচুর ভুল পাওয়া যায়, সেটা তারা কারেকশনও করে, তারা মার্কস দিয়ে দেয়। আমাদের এখানে ভুল ধরা পড়ার সাথে সাথেই ভুল হতেই পারে, কিন্তু ভুল হওয়ার পরে যদি এটা কারেকশন মেজার্সের দিকে চলে যায় শিক্ষা বোর্ডগুলো, মন্ত্রণালয়, সরকার, তাহলে আমি সেটাকে ওয়েলকাম জানাবো। সেটাকে আমি ওয়েলকাম না জানিয়ে আমি যদি চট করে, এবং আজকে যে শিক্ষা উপদেষ্টার কাছ থেকে যে কথাগুলো আসছে সেই কথাগুলোতে কিন্তু সরকারের আন্তরিকতা প্রকাশ পাচ্ছে। আপনি একজন মন্ত্রীকে সরিয়ে আরেকজন মন্ত্রীকে আনলেন, সিস্টেম তো পরিবর্তন হবে না। একদম সিস্টেম কি পরিবর্তন হবে? আর সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। সিস্টেমটা পরিবর্তন করতে গিয়ে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা করছি, আমরা সেই কথাটাই বলছি। এবং আপনার এখানে আপনি আজকে এটা করলেন, অ্যালাউ করলেন, কালকে আরেকটা জিনিস না, এটা কাহাতো কত বছর কত যুগ ধরে চলবে এই কাজগুলো। ভুল কি হয় না? ভুল তো হচ্ছে। ভুল কি সারা পৃথিবীতে হয় না? সারা পৃথিবীতে ভুল হয়। প্লেন চালাতে গেছে, সো সেন্সিটিভ ইস্যু, প্লেন চালানো, সেখানে কি ভুল হয় না? প্লেন অ্যাক্সিডেন্ট হয় না? মানে কিছু কিছু ভুল আছে যেগুলো সলিউশন নিয়েও তো প্রশ্ন আমরা ওঠে। সেইটাই বলছি যে আমাদের ভুলের মাত্রাটা আপনার ধরেন ভুলটা না হলে ভালো হয়, বিশেষত শিক্ষাক্ষেত্রে। তো শিক্ষাক্ষেত্রে আমি তো কথাটা বললাম যে শিক্ষাক্ষেত্রে যে টোটাল একটা অরাজক অবস্থা তৈরি হয়েছিল আমাদের অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নে, শিক্ষকরা আমাদের এখানে যেমন একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছিল কি যে খাতা স্ক্রুটিনি করা যাবে, আপনি মার্কস কাউন্টিংয়ে ভুল হলো কি না সেটা আপনি পয়সা জমা দিয়ে আপনি সেটা চেক করতে পারেন, কিন্তু রিচেকের ব্যবস্থা ছিল না যে আপনার খাতাটা আবার রিচেক করতে পারবেন। তো আমরা আসার পরে সেটা রিচেক করার ব্যবস্থা করলাম। তো রিচেক করার পরে দেখা গেলো যে 60,000 60,000-এর মতো ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন জমা দিল রিচেকের জন্য। আমি একটা ইয়ারের কথা বলছি। এরপরে দেখা গেলো সেখানে প্রায় 17-18,000 ছেলে মেয়ে আবার পাশ করে গেল। তাহলে প্রশ্নটা আসে এই জায়গাটাতে যে আমাদের যে শিক্ষক, যাকে আমরা পয়সা দিচ্ছি, যাকে আমরা সম্মান দিচ্ছি, যাকে আপনারা সরকার কয়েক বিলিয়ন ডলার বছরে এমপিও দিচ্ছে, কলেজগুলো কষ্ট করে তাদের বেতন দিচ্ছে। হ্যাঁ, বুঝলাম শিক্ষকদের বেতন পরিমাণ খুব কম, সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সে দিচ্ছি, সেখানে আপনি কোন জাস্টিসটা করলেন? তা কেন আমার এই 16-17 ছেলে মেয়ে আবার পাশ করে যায় রিচেকিং এর ফলে? এখন আমরা এগুলোকে অ্যাকাউন্টেবিলিটির দিকে নিয়ে আসছি। তো মাত্র 4-5 মাস সময় পাওয়া গেছে হাতে। আপনি সময় দিতে হবে তো, ঠিক আছে। আমি কিন্তু এর অর্থ এই না যে আপনি এখানে গিয়ে আপনি সংসদ ভবনের সামনে আপনি গাড়ি পোড়াবেন না, বা গাড়ি ভাঙচুর করবেন। এটা তো সত্যিকার বা অর্থে এর অর্থ এই না যে আপনি মেইন রোড রাস্তা বন্ধ করে দিয়ে মেইন রোডের রাস্তা বন্ধ করে দিয়ে আপনি এখানে এই যে পুরা সারা ঢাকা শহরে আপনি ওই যে সাইকোলজিটা, ওই সেন্সটা, উইথ ডিউ রেসপেক্ট, আমরা উই আর উইথ দ্য স্টুডেন্টস, তাদের ডিমান্ড, তাদের জন্যই তো আমরা সবাই বসে আছি। কিন্তু আপনি রাস্তা ভাঙচুর করবেন, রাস্তাঘাট বন্ধ করে দিবেন, গাড়ি, আর কি কোনো পথ খোলা নাই আলোচনা করার? মানে এটা একটা বড় প্রশ্ন। যখন আমরা এই ইস্যুতেই এত হার্ডলাইনে চলে যাব আন্দোলনের, তখন বড় ইস্যু হলে আমরা আসলে কি অবশিষ্ট রাখছি? আপনাকে একটু বলবেন জনাব জহিরুল আলম, যদি এরকম কোনো প্রশ্নপত্রে ভুল আসে এর সলিউশন কি হতে পারে? একটা তো বললো যে ওটা অ্যান্সার করুক বা না করুক ফুল মার্ক দেওয়া হবে, কিন্তু এটা তো মূল্যায়নের একটা মানে হলো না, তো হয়তো সেই অ্যান্সারটা জানতো না। আরো অনেক পদ্ধতি আছে, আরো অনেক পথ আছে আপনার সরকারের কাছে, বোর্ডের কাছে, শিক্ষা মন্ত্রণালয় ইচ্ছা করলে অনেক কিছু। তাদের যদি দেখা যাচ্ছে যে শুধু এই
ফিজিক্সে দেখা যাচ্ছে যে লার্জ স্কেল সব সাবজেক্টে পাশ করে যাচ্ছে, কিন্তু ফিজিক্সে দেখা যাচ্ছে যে একটা বিশাল সংখ্যক ছেলে মেয়ে ফেল করে যাচ্ছে, সেখানে একটা অ্যাভারেজ করার স্কোপ রয়েই যায়। আমরা তো অনেক সময় করি সেই কাজটা, আমরা করি, দেখা যাচ্ছে যে অনেক সব সাবজেক্টে পাশ করে গেছে, 70-80 পেয়ে গেছে, কিন্তু একটা সাবজেক্টে গিয়ে সে 10 পাচ্ছে, 20 পাচ্ছে। আমরা অনেক সময় তো অ্যাভারেজ করে দেই, একটা বাচ্চাকে তো আটকানোর জন্য সরকার বসে নাই, বা মন্ত্রণালয়ে বসে নাই, বা বিশ্ববিদ্যালয়ে বসে নাই। আমাদের কাজ তো হলো পাশ করে দেওয়া। এইবার তো আপনি চিন্তা করে দেখেন, আমি একটু টাইম নিচ্ছি আপনার কাছ থেকে, পরীক্ষাই তো দেয় নাই আপনার 5.5 লাখের উপরে জেনারেল স্ট্রিমে। এই যে একটা ফেয়ার ফ্যাক্টর, পরীক্ষা দিলে পাশ করবো না, পরীক্ষা দিলে পাশ করবো না। কলেজে 100 জন পরীক্ষা দিবেন, 80 জন যদি ফেল করে তাহলে তার এমপিও সমস্যা হয়ে যাবে। এই যে একটা ফেয়ার ফ্যাক্টর, বন্ধু বান্ধবদেরকে চেহারা দেখাবো কিভাবে, প্রিপারেশন ছিল। আমি বলছি না তাদের যথেষ্ট যৌক্তিক কারণ থাকতে পারে, তারা ব্যস্ত ছিল 24-25-এ আন্দোলনে ব্যস্ত ছিল, বিভিন্ন জায়গাতে ব্যস্ত ছিল, তাদেরকে ফিরিয়ে আনা ক্লাসরুমে একটা বিশাল স্ট্রাগলের ভিতরে দিয়ে গিয়েছে গত 2-3 বছর, আমি সেটা বলছি না। কিন্তু দেখেন প্রতি 2 জন টেকনিক্যাল এডুকেশনের প্রতি 2 জন যারা এনরোল করেছিল তাদের একজন পরীক্ষা দেয় নাই। 55% টেকনিক্যাল এডুকেশনের পরীক্ষা দেয় নাই, 34-35% মাদ্রাসা বোর্ডের পরীক্ষা দেয় নাই। বলছে সেটা হচ্ছে পুরোটাই সিস্টেমের গলদ, পুরোটাই একটা এখানে এমনি একটা ফেয়ার ফ্যাক্টর কাজ করে। আমি শুধুমাত্র আজকের এই আন্দোলন এবং তার সমাধান ইস্যুতেই থাকতে যাচ্ছে, তাহলে আমি অংশটা আলাপ করতে সুবিধা হবে। সেই জায়গা থেকে জুনুলাম আপনার একটা মতামত আমি জানতে চাই, বাইরের ওয়ার্ল্ড যদি এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নে ভুল করতো, তারা কিভাবে সেটাকে সমাধানের দিকে আনতো? প্রথম কথা হচ্ছে যে আমরা আসলে দুদিক থেকে কথাটা বলা উচিত, কারণ যেই সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, আপনি এটাকে জাস্টিফাই করার আমি কোনো কারণ দেখি না। মিস্টার মহোদয় বলেছেন হিউম্যান এরর হয়, কিন্তু আমাদের দেশে এগুলো হচ্ছে একেবারে প্লেগড, মানে একেবারে ক্রনিক। এই ধরনের ইরেসপন্সিবিলিটি, এই ধরনের ইনএফিশিয়েন্সি, এই ধরনের আপনার কি বলবো যে টোটালি একটা প্রিমিটিভ একটা মেন্টালিটি, এইটা শুধুমাত্র আমাদের দেশে সম্ভব। আপনি দেখেন যে এই ছাত্ররা ধরেন এখন রাস্তায় আন্দোলন করছে, ছাত্ররা তো ইন্টারভিউর সময় অটো পাসের জন্য তারা মাঠে নেমেছে, তাই না? মানে এগুলো হ্যাঁ একটা তো দেওয়া হয়েছে, মানে এগুলো কি করে সম্ভব? এখন এটা ছাত্রদেরকে, শিক্ষার্থীদের আমরা ব্যাশিং করছি বা তাদের এটাকে আমরা একটু সমালোচনার চোখে দেখছি, কিন্তু একই সঙ্গে এটাও বলতে হবে এগুলো ভুল হয় কি করে। এই যে মডারেশনের একটা প্রক্রিয়ার কথা বলেছে, তার মানে কি কোনো সিস্টেমিক ইমপ্রুভমেন্ট হয় নাই? আপনার এগুলো দেখার মতো কোনো লোক নাই। এত সিস্টেম, এত লোককে আপনারা পয়সা পাতি দিয়ে, সরকারি খরচ করে টাকা পয়সা দিয়ে তাদেরকে রাখা হয়েছে। আপনার দেখা যায় যে অনেকে আছে যে এখন এআই দিয়ে তার প্রশ্নপত্র তৈরি করছে, এবং এটাকে রিভিজিট করার মতো সময় তাদের নাই। তারপরে খাতা যে মূল্যায়ন করা হচ্ছে, মূল্যায়নও প্রপারলি হচ্ছে না। গদ বাধা দেখা যায়, যার মূল্যায়ন করার কথা উনি ঠিক মতো মূল্যায়ন করছেন, উনি অন্য কাউকে ফ্যামিলির কারোর কাছে দিয়ে করাই নিচ্ছেন। এই যে একটা ক্ষত হয়ে আছে, এখান থেকে রেস্কিউ করার জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা প্রশাসন, আমাদের ওভারঅল যে ব্যবস্থা, সেখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার স্মার্টনেস অথবা তার ভূমিকা আরও একটু মানে কি বলবো যে আরো একটু উন্নততর হওয়া দরকার ছিল। আপনি হয়তো বলবেন যে উনি একটা ভুল করেছেন, এই যে কয়েক মাসের মধ্যে কিন্তু অনারেবল এডুকেশন মিনিস্টার কিন্তু নানা কারণে কিন্তু এক ধরনের একটু লাফিং স্টক হয়ে গেছেন। ওয়াই? এটা কি ছাত্রদের রুচির দুর্ভিক্ষ? একই সঙ্গে তো আমাদের যারা মুরব্বী আছেন, যারা সিনিয়র আছেন, তাদেরও কিন্তু আরো রেসপন্সিবল বিহেভ করতে হবে। তো সেই জায়গা কিন্তু আমরা উই শুড হোল্ড আওয়ারসেলফ রেসপন্সিবল অলসো। তো আমার মনে হয় যে এটা কিন্তু দুই দিকেই প্রবলেম আছে। আমরা সিস্টেমিক ইমপ্রুভমেন্টের জন্য কি আসলে আমাদের নিজেদেরকে অ্যাকাউন্টেবল করছি? মানে ব্যাপারটা এরকম, ছোটবেলায় আমার ক্লাস টিচার আমার কান মলে দিত, এবং 2-1টা গাধার বাচ্চাও বলে এরকম বিভিন্ন রকমের খোঁচা হতো। আমরা কিছু মাইন্ড করতাম না, কিন্তু এখন ফার্মের মুরগি বলাতে মাইন্ড করছে। তার মানে আমাদের বোঝা উচিত যে এখনকার ছেলে মেয়ে যারা আছে তারা এই জাতীয় ব্যাপারগুলোতে খুবই সংবেদনশীল। না না বিষয়টা না, এইভাবে দেখবেন না। এটা অনেকে বলে আপনার বাবা মা, আমাদের বাবা মা, এই ধরনের আপনার ড্রয়িং রুম ডিসকাশন অথবা এই ধরনের মানে কি বলবো কথাবার্তা হয়, কিন্তু কখন আপনি এই ধরনের কমেন্ট করছেন সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। আমি এই জন্য বললাম যে আপনার স্থান, কাল, পাত্র, এই জিনিসগুলো তো বিবেচনা রাখতে হবে। আপনি দেখেন যে একটা ইমেন্স সাফারিংস ছিল, ওই ধরনের এটা বোঝার জন্য একটা হিউজ এত বিশাল কমন সেন্সের দরকার হয় না। কিন্তু আসলে এখন আমরা এটাকে ট্রিগার করতে চাই না, এই কারণে আমরা একটু রেসপন্সিবল আলোচনায় বিশ্বাস করছি যে এগুলোকে আমরা ট্রিগার করলে দেখা যাবে যে একটা
পরিস্থিতিটা ভালো না, শিক্ষার্থীরা রাস্তায় নেমে তারা পরীক্ষা দিবে, তারা রাস্তায় কেন নামছে? উই ওয়ান্ট এ সলিউশন। কিন্তু একই সঙ্গে আপনি যখন, এটা তো ভুলে গেলে চলবে না, ওই দিনের ডিজাস্টারের কথা আপনি চিন্তা করেন, এবং যে মানে কি বলবো যে ইমেজারেবল সাফারিং, এইরকম ইমেজারেবল সাফারিং এর মধ্যে বাচ্চাদেরকে পরীক্ষার হলে পাঠিয়ে দেওয়া, এরকম একটা সিদ্ধান্ত না নেওয়ার, তো এটাও তো একটা ডেক্সটারিটির অভাব, একটা নৈপুণ্যের অভাব আছে। তো এটা কনসিড করতে একটু সময় লেগেছে, কনসিড তো ওই দিনই করা যেতে পারতো, তাই না ব্যাপারটা? এখন আমরা যদি এইভাবে আলোচনা করি, তাহলে শিক্ষার্থীরা যদি এখান থেকে ইম্পেটাস পায় যে হ্যাঁ ও আচ্ছা আমাদের তো পক্ষে বেশ জনসমর্থন হচ্ছে, নো, দ্যাটস নট দি ডিজায়ার। আমাদের ডিজায়ার হচ্ছে যে সবাইকে দায়িত্বশীল হতে হবে। পরীক্ষায় এরকম আনওয়ারেন্টেড ভুলকে ওয়েলকাম করা যাবে না, এটা হিউম্যান এরর বলে। এই মডারেশন তাহলে আপনাদেরকে রাখা হয়েছে কেন? এখন ধরার পরে গিয়ে আপনি বলছেন যে হ্যাঁ পরীক্ষার পূর্ণ নম্বর দেওয়া হবে, দ্যাটস নট দ্য সিস্টেম, তাই না? এবং এটা যে নতুন হচ্ছে তা তো নয়, এটা হয়েই আসছে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এরকম ফল্ট লাইন, এরকম অব্যবস্থাপনা, এরকম লুপ হোলস, এরকম আপনার কি বলা যায় দায়হীনতা, এগুলো হ্যাঁ বলবো আমরা যে এটা বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে চলে আসছে, বাট দেয়ার হ্যাজ টু বি আ বিগিনিং, যেইটা শুরু হইতে হবে সিরিয়াসলি। আমি মনে করি ওই জায়গায় মুরব্বিদেরকেও, সিনিয়রদেরকেও, আমার মনে হয় দায়িত্বশীলদেরকেও ভূমিকা নিতে হবে। আমাদের এখানে আমি বছর 7 আগে একটা স্টাডি করেছিলাম ডিজিটাল লিটারেসি নিয়ে, এবং সেখানে 20টা বিশ্ববিদ্যালয় এবং কলেজ লেভেলের ছেলে মেয়েদের ছিল। সেখানে আমরা ডিজিটাল লিটারেসি পেয়েছিলাম অ্যারাউন্ড 19%। তার মানে 80% প্লাস পিপল অফ দোজ হু ইউজ দ্য সোশ্যাল মিডিয়া, অথবা আপনার যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছে, অথবা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে, ইরেসপেক্টিভ অফ ক্লাস, ক্রিড অ্যান্ড এনিথিং, মানে বয়স্ক হতে পারে, বাচ্চা হতে পারে। আমাদের অনেক কি ছিল, ওই যে রেসপন্ডেন্ট গ্রুপ অনেক সিনিয়রও ছিল, টিচারও ছিল। সেখানে অ্যারাউন্ড 80% প্লাস রেসপন্ডেন্সের ডিজিটাল লিটারেসিটা ছিল না, পাওয়া যায় নাই। অ্যারাউন্ড 19% পাওয়া গেছে। তার মানে ডিজিটালি আমি কতটুকু কথা বলতে পারবো, কি কথা বলতে পারবো, কতটুকু রেসপন্স করতে পারবো, কিভাবে বলা উচিত, এবং আমি যদি বুলিংয়ের শিকার হই তাহলে আমি কার কাছে যাব, কিভাবে যাব, ইত্যাদি ইত্যাদি নিয়ে একটা ডিজিটাল একটা ফ্রেমওয়ার্ক, স্টাডি ফ্রেমওয়ার্কটা ডেভেলপ বাই জার্মান এই যে একটা ইউনিভার্সিটি, এটা আমরা এখানে ইমপ্লিমেন্ট দেখেছিলাম। এইরকম একটা দেশে আপনি যখন প্রাইভেট কমিউনিকেশন করবেন, প্রাথমিক বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন, সেখানেও কিন্তু আপনাকে খুব সতর্কভাবে কথা বলতে হবে। ডুজ এন্ড ডোন্টস অনেক আছে। শিক্ষামন্ত্রী কি এটা কোনো মিটিংয়ে বলেছেন, কোনো টক শোতে বলেছেন, কোনো রাউন্ড টেবিল কনফারেন্সে বলেছেন, কোনো বক্তৃতাতে বলেছেন, কাউকে টার্গেট করে এটা বলেছেন? উনি একটা প্রাইভেট কনভারসেশনে সেটা কথাটা বলেছেন, এবং সেটাই চলে আসলো আপনার সারফেসে। এই যে ডিজিটাল লিটারেসি কথাটা বললাম যে প্রবলেমটা সব জায়গাতে, এটা কিন্তু একদম এ টু জেড পলিসি মেকিংকে ধরে, পলিটিক্যাল লিডার্স থেকে ধরে সবার ক্ষেত্রে সব জায়গাতে প্রযোজ্য। একদম। আমি ডিজিটাল লিটারেসি নিয়ে আর আলাপে যাব না, কারণ অনেক বড় একটা জায়গা এটা নিয়ে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ওই যে বারবার আসছে কথাটা যে উনি ফার্মের মুখী বলছেন, ফার্মের মুখী, এটা কি কোন টক শোতে বলছেন? কাউকে কি করে, ওই যে কারো হাতে স্মার্টফোন ছিল, জিনিসটা ছড়িয়ে দিয়েছে। এবং উনি যে মানে একটা নির্বাচনী ক্যাম্পেইনে যখন বললো পড়াশোনা করতে হবে, পড়তে হবে, ওইটা নিয়েও তো আমরা দেখলাম যে বিভিন্ন টিকটক করা শুরু করলো। আপনি যদি প্রাইভেট স্পেয়ারকে পাবলিক স্পেয়ারে আনেন, এখানে কমিউনিকেশন সায়েন্টিস্ট যারা আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে তো কমিউনিকেশন কি আছেন, এক্সপার্ট আছেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই যারা এটা নিয়ে কাজ করেছে কমিউনিকেশন নিয়ে, সেটা যদি সামনে আনেন, প্রাইভেট স্পেয়ারকে পাবলিক স্পেয়ারে যদি সামনে আনেন, তো সমাজ টিকবে না। না, সেটা নয়, কিন্তু আইডিওলজিতে একটা ড্যামেজ কন্ট্রোলের একটা মেকানিজম থাকে। আপনার ইমিডিয়েট অ্যাকশন দরকার, ইমিডিয়েট এটা রেমেডি দরকার। ওই ইমিডিয়েট রেমেডিটা যখনই হয় না, তখনই দেখবেন যে আপনি এরকম অনেক ঘটনা দেখেছে, কিন্তু টাইমলি অ্যাকশনস না হওয়ার কারণে এটার ক্ষতিটা কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যাঁ, ওই ব্যাপারটা আমাদের রেকগনাইজ করতে হবে। এবং আমি একটু অধ্যক্ষ আরিফুর রহমান, আপনার একটা মতামত জানতে চাই। অনেকেই শঙ্কাটা বোধ করছেন, আজকে যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, হয়তো শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরবে, হয়তো শিক্ষার্থীরা পরীক্ষাটা দিবে, কিন্তু এরপর যখন ফলাফল আসবে এবং ফলাফল যখন ভালো না হবে, তখন আবারও তারা রাস্তায় নামতে পারে, এই অর্থে যে আমাদের এই পরীক্ষাটা খারাপ হয়েছে কারণ আমরা তখন ঠিক মতো পরীক্ষা দিতে পারিনি। মানে তখন আলাদা ধরনের কোনো ঝামেলা হতে পারে কিনা, তার জন্য এখন থেকে আসলে কি করণীয় একজন শিক্ষক হিসেবে পরামর্শ? জি, আমি প্রথমে একটু বিষয়টা আলোচনা হয়েছে সেটা একটু বলতে চাই। আসলে আমাদের যে নৈতিক অবক্ষয়টা হয়েছে শিক্ষক সমাজ থেকে শুরু করে সব ক্ষেত্রে, আমাদের উপাচার্য মহোদয় বলেছেন, সাংবাদিক ভাই বলেছেন,
তো এটা কিন্তু আসলে ফিরে আসতে গেলে একটু সময় লাগবে। আমি ঢাকা বোর্ডে বেশ কিছু ক্ষেত্রে কিছু কাজে আমি করেছি এবং আমি দেখেছি যে ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং যখন আমরা ধরেন প্রশ্ন প্রণয়ন বা মডারেশন করার ক্ষেত্রে কখনো মোবাইল বা কোনো যোগাযোগের কোনো ওয়ে থাকে না, সবকিছু আলাদা জায়গায় জমা রেখে দিয়ে যেতে হয় এবং মোটামুটি একটা চেক আপ করে তাকে ঢোকানো হয়। তো সেই ক্ষেত্রে আসলে যেটা হয়েছে যে দেখা যাচ্ছে নতুন একটা সেট তৈরি করতে গেলে একটু সময় লাগবে বা আস্থা জায়গাটা তৈরি করতে সময় লাগবে। সরকার তো আসলে বেশি দিন হয়নি। জি। তো আমি বিশ্বাস করি যে এই জায়গাগুলোতে আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্য যে হয়তো এই শিক্ষার্থীদের উপরে এই জিনিসটা হয়েছে। কিন্তু সরকার আবার যে দৃষ্টান্তমূলক পদক্ষেপটা নিয়েছে, ভবিষ্যতে সবাই সতর্ক থাকবে এই বিষয়গুলোতে। তো ফলাফল বোর্ড কাজ করে যাচ্ছে, জি। মানে বসে নাই, তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, খেটে যাচ্ছে ভালো কিছু জাতিকে দেওয়ার জন্য। যেহেতু আমার দেখার সুযোগ হয়েছে, জন্য আমি আপনাদের মাধ্যমে একটু মানে শেয়ার করার সুযোগ পেলাম। জি। আর আপনি যেটা বলেছেন যে যে যদি তাদের পরীক্ষা ফলাফল ভালো না হয় বা রেজাল্টের পরে এটা নিয়ে কথা উঠবে কিনা? জি। হ্যাঁ, জি। তো আমি প্রথমে শিক্ষার্থীদেরকে বলবো যে যতটুকু হয়েছে তারা সামনের দিনগুলোতে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে বাকি সাবজেক্টগুলো ভালো করলে তারা অনেক দূরে এগিয়ে যাবে। আর আরেকটা বিষয় হলো যে কোনো একটা সাবজেক্টে যদি সে একটু পিছিয়ে পড়ে বা খারাপ করে, এটা কিন্তু ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে। শুধু এই একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে এই একটা ব্যবস্থা তাদের থাকবে। না, এই তো ইমপ্রুভমেন্ট সেক্ষেত্রে- দেখে সে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, বুয়েট পারবে না কেন? অনেকেই করেছে। তার মানে আগের রেজাল্টটা বাতিল হয়ে নতুন রেজাল্ট অ্যাড হয়ে হয়তো তার এক বছর পিছিয়ে যেতে হয়েছে, কিন্তু সে আমরা দেখেছি অনেক সময় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি বা মেডিকেল বা বুয়েট না পেয়ে কিন্তু পরের বছর পরীক্ষা দিয়েছে। জি। তো একজন শিক্ষার্থী যদি সব ভালো করে বিশ্ববিদ্যালয় তো পড়াশোনা অ্যালাউ করে- করে না দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, জি। কিন্তু অনেক জায়গায় এটা চালু আছে এখনো। চালু আছে। তো অনেকে করে। আমি মনে করি যে ধরেন এই আমাদের যে যারা এখন মাঠে রয়েছে বা রাস্তায় রয়েছে তাদের সংখ্যাটা কিন্তু অনেক কম। আমি তাদেরকে বলবো যে তারা যদি পড়ার টেবিলে ফিরে যায়, সেই ক্ষেত্রে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো খুব চমৎকার ভাবে সুন্দরভাবে তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরীক্ষা অ্যাটেন্ড করে, এবং যেটা হয়েছে সেটার জন্য তাদের সুযোগ রয়েছে, অপশন রয়েছে, পরবর্তীতে ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে, ভালো করে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এবং এটার মাধ্যমে তারা তাদের যে আন্দোলনে আর যাওয়ার দরকার হবে না। কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি যে ধরেন কোন একটা ভালো জিনিস পেতে গেলে জি। ফার্স্টে কিন্তু কিছুটা সামনে কিছু বাধা বা বিপত্তি আসবে, কিন্তু শিক্ষামন্ত্রী মহোদয় যে পদক্ষেপগুলো নিয়েছে, আসলে আমরা যখন ক্লাসরুমে ক্লাস নিচ্ছি, যে আমি যদি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি, আমি আমার শিক্ষার্থী কিন্তু ক্লাসরুমে আনতে পারছি না। আচ্ছা। এবং আমার ক্লাসরুমে যেখানে শিক্ষার্থী 20% 30% আসছে, আমি যখন প্যারেন্টসকে ডেকে বলি, প্যারেন্টস বলে যে আমি শিক্ষার্থী ঘুমের থেকে উঠাতে পারি না। এখন আমরা একজন শিক্ষার্থীকে তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষক সমাজ এককভাবে কাজ করলে হয় না, বিশেষ করে স্কুল এবং ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত। এরপরে ইউনিভার্সিটি চলে গেলে তো শিক্ষার্থীরা দায়িত্বশীল হয়ে ওঠেন, নিজের তাগিদে সবকিছু করে থাকে। তো সেই ক্ষেত্রে প্যারেন্টসরা এসে নিজেরাই অসহায়ত্ব স্বীকার করেছে যে আমি আমার সন্তানকে ঘুম থেকে উঠিয়ে সকালে আমি ক্লাস আনতে পারছি না। এবং আমি কিন্তু অনেক প্রক্রিয়া অবলম্বন করেছি এবং সর্বশেষ আমি আমার শিক্ষকদের মতামত দিচ্ছি কিভাবে আমরা এটা ওভারকাম করতে পারি, যে শিক্ষার্থীকে ক্লাসরুমে আনা। তাহলে এই যে প্রশ্ন বা পরীক্ষার সিস্টেম অথবা নিজে পড়ে ভালো করে পড়াশোনা পরীক্ষা দিতে হবে, এই ধরনের পদক্ষেপ কিন্তু পর্যায়ক্রমে নিতেই হবে। যদি না নেই তাহলে কিন্তু শিক্ষার্থীদের পড়া টেবিল আমরা আনতে পারবো না। এই যে ধরেন এখন যে সিস্টেমটা হচ্ছে, আমি জানি না শিক্ষার্থীরা যেমন গার্ড নিয়ে কথা বলেছে, প্রশ্ন প্রণয়ন নিয়ে কথা বলেছে, প্রশ্নটা কি কারিকুলামের বাইরে হয়েছে বা যে সিলেবাস রয়েছে সেটা বাইরে হয়েছে কিনা আমার জানা নেই। ভুল তো হলে একটা ভিন্ন জিনিস, সেটা সরকার সেটা করে দিবে, ফিল আপ করে দিবে যে সিলেবাসের মধ্যে কারিকুলামের মধ্যে ঠিক আছে, কিন্তু যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটার এ থেকে জেড পর্যন্ত সবকিছু ঠিক থাকলো, মাঝখানে 2-3টে অ্যালফাবেটের গন্ডগোল, মানে দুটো প্রশ্নে ঝামেলা। এর ভিতরে একটা তো প্রমাণ করতে হবে পদার্থের, সেই প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটার মধ্যেই গলদ আর কি, তার কি প্রমাণ করবে তারা? না, বা ইংরেজি পরীক্ষায় সেকেন্ড প্রশ্ন যেটা আসছে, হ্যাঁ। ছেলেমেয়েরা বলছে যে আমরা গত 5 বছরের প্রশ্নে এই ধরনের প্রশ্ন দেখি নাই, আচ্ছা। যেগুলো সলভ করেছে। হ্যাঁ। সেটা তো কোথাও গ্যারান্টি নাই যে মানে সেটা Common পড়তেই হবে। কমন পড়তেই হবে, আমার সিলেবাসের ভিতরে আছে কিনা। যার জন্য আপনি দেখবেন যে কোনো ছেলে মেয়ে বলছে যে না খুব ভালো প্রশ্ন হয়েছে, ভালো পাবো কোথাও আবার কোথাও বলছে যে না আমাদের তো খুব খারাপ প্রশ্ন পরীক্ষা হচ্ছে। তো এইটা টোটাল জায়গাটাই একটা রিভিউ আপনার এই যে করতে হচ্ছে, এবং পরিমাণ যেহেতু সময় যেহেতু অল্প সময় হাতে,
হ্যাঁ, আপনি কি শেষ করবেন জনাব আরিফুর রহমান? আমি আমি এখানে একটু বলতে চাচ্ছি জি। যে ধরেন প্রশ্ন আমি বোর্ড কর্তৃপক্ষকে একটু জানাতে চাই, মেসেজটা দিতে চাই ছোট যে করে, ধরেন জি। কোনো একটা প্রশ্ন যখন শিক্ষক মডারেশন করে ফাইনাল করে সিলেক্ট করে, সেই প্রশ্ন যদি রুব্রিক্সটা করে দেওয়া হয়, অর্থাৎ শিক্ষক ওখানে বসেই যদি প্রশ্নের সমাধানটা তৈরি করে দেয়, তাহলে উনি ক্যালকুলেশন করতে গিয়ে দেখবেন যে প্রশ্নের সমাধানটা আসা যাচ্ছে না। তো আমার মনে হচ্ছে যে এই প্রক্রিয়াটা অবলম্বন করলে তাহলে হয়তোবা এই যে ভুলটা হচ্ছে, এই ভুলটা হতো না। অর্থাৎ যে হ্যাঁ, বুঝতে পেরেছি, জি। উনি একটা ভালো পরামর্শ দিয়েছেন। আমরা অ্যাডমিশন টেস্ট নিচ্ছি, জি। আমাদের এখানে অ্যাডমিশন টেস্ট ছিল না। জি। তো অ্যাডমিশন টেস্টের যে প্রশ্নটা আমরা করি, সেই প্রশ্নটার আনসারটা আবার অন দ্য স্পট যারা করেন প্রশ্নটা তাদের কাছ থেকে অন দ্য স্পট বসে আমরা নিয়ে নিই। তাহলে এখানে যদি কোনো ভুল হওয়ার সম্ভাবনাও থাকে, আমি আনসার অন দ্য স্পট আনসারটা সলিউশনটা সাথে সাথে হয়ে গেল আর কি। অনেক ধন্যবাদ অধ্যক্ষ আরিফুর রহমান। কথা বলতে চাচ্ছি, আরেকটু আমাকে 30 সেকেন্ড একটু সময় আচ্ছা, একটু please, কথা বলতে শেষ চাচ্ছি। করুন, জি। সেটা হলো যে ধরেন যে সিলেবাস যেটা বলা হয়েছে, আসলে আমাদের যে সৃজনশীল পদ্ধতি, এই পদ্ধতিটা করা হয়েছিল শিক্ষার্থীকে মুখস্থ পড়া থেকে বের করে এনে সে বুঝে বুঝে পড়ালেখা করবে। জি। তো সেই ক্ষেত্রে যে ধরেন অনেকটা গল্পের মতোই, সে এই কন্টেক্টটা পুরো বিষয়বস্তুটা ভালো করে পড়বে, যেখানে সে পারবে না শিক্ষকের সহযোগিতা নেবে, এই সিস্টেমটা। তো এখন এটা হয়ে আসছে কি যে আমরা বিগত 5 বছরের প্রশ্ন পড়লে ওখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে, এই জিনিস এতদিন ছিল। এখন যেটা করা হয়ে যাচ্ছে যে আসলে না, প্রশ্ন 5 বছর না, একটা বিষয়বস্তু সম্পর্কে ধরেন যখন ইন্টারমিডিয়েটের জন্য একটা কারিকুলাম তৈরি করা হয়, ওই সাবজেক্টের কিন্তু সবকিছু শিক্ষার্থী শিখতে হবে, নাহলে কিন্তু আরেকটা ঘাটতি তৈরি হয়ে যাবে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য কারিকুলাম বয়স বুঝতে পারছি, একদম পরিষ্কার। আমার কাছে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। আপনার কাছে কৃতজ্ঞতা, এবং সব মন্দিরের একটা ভালো দিক আছে। এখনকার এই প্রেক্ষাপটটার কারণে আমরা হয়তো গলতগুলো নিয়ে একটু ঢালাভাবে আলোচনা করতে পারছি। ঠিক এই মুহূর্তে বেলুচিস্তান আলোচনার শীর্ষে, কারণ বেলুচিস্তান লিবারেল আর্মি BLA শোনা যাচ্ছে তারা নাকি বেলুচিস্তানকে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে। যদিও এটা নিয়ে অনেক রকমের পক্ষ বিপক্ষের মতামত আছে, তবে হ্যাঁ, বেলুচিস্তানের এখনকার পরিস্থিতি ভালো না, যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু হতে পারে। এই যখন প্রেক্ষাপট, তখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান। মোহাম্মদ আশরাফুজ্জামানকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং বলে নেওয়া প্রয়োজন। আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর SM আমানুল্লাহ এবং আছেন সিনিয়র সাংবাদিক জহুরুল আলম। কথা প্রসঙ্গে তারা হয়তো আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। আমি শুধু আপনার কাছে জানতে চাই এই গণ্ডগোলটা কেন? যতটা বুঝতে পারছি 1948 সালের একটা গণ্ডগোলটা হয়েছিল, তখন আসলে তৎকালীন বেলুচিস্তানকে আসলে পাকিস্তান নিজেদের করায়ত্ত করেছিল, যেটা আসলে বেলুচ জাতীয়তাবাদী পছন্দ করেনি। তারা তখন থেকে ক্ষোভে ফুঁসছিল, আর এখন এসে তারা আলাদা হওয়ার একটা চেষ্টা করছে, যার পেছনে ভারত আছে বলে পাকিস্তান দাবি করছে। একটু ব্যাখ্যা দেবেন এখন কেন আসলে এই পরিস্থিতি? আসসালামু আলাইকুম। ঠিক এখন না, এটা কিছুদিন ধরে আছে। জুলাই মাসে একটু বেশি আপনার হতাহত হয়েছে। জি। সুতরাং এটা নতুন না, এটা এই বেলুচ লিবারেশন আর্মি BLA যেটা, এটা অনেকদিন আগে থেকে তৎপর। তবে এই কয়টা সম্পূরক তথ্য অতি জরুরি বলে আমি মনে করছি, সেটা দিয়ে আমি বাকি কথার উত্তর দিচ্ছি। এটা হচ্ছে পাকিস্তানের সবচেয়ে মানে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় প্রভিন্স, কিন্তু জনসংখ্যা 1.5 কোটির মতো। কিন্তু পাকিস্তানের টোটাল জনসংখ্যা হচ্ছে আপনার 25 কোটির উপরে রাফলি। তো এখানে বেলুচিস্তানে প্রচুর আপনার প্রাকৃতিক সম্পদ আছে, কপার, গোল্ড, গ্যাস। তাই এখানে বেলুচিস্তানের সাথে আপনার সীমান্ত আছে ইরান এবং আরেকটা হচ্ছে আফগানিস্তান। তো সমস্যাটা যেটা হচ্ছে যে এখানে ভূ রাজনৈতিক খেলার যে এলিমেন্টটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ভারতের কথা এসেছে এবং সঙ্গত কারণে ভারতের স্পাইও ধরা পড়েছে, কিন্তু যেগুলো অনুচ্চারিত রয়ে গেছে, যেমন আরব দেশগুলোর কতগুলো তারা চায় না যে গোয়াদার পোর্টটা খুব ভালোভাবে ফাংশন করুক। তাহলে গোয়াদার পোর্টটা ভালো হয়ে গেলে তাহলে দুবাইয়ের পোর্টটা তার গুরুত্ব একটু কমে যাবে। আবার ইরানের বন্দর আব্বাস প্রধান বন্দর, সেটার গুরুত্ব একটু কমে যাবে। আবার আরেকটা জিনিস আছে এখানে, একটু কাইন্ডলি ধৈর্য ধরে শুনতে হবে। সেটা হচ্ছে যে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, যেটাতে প্রথমে ছিল ইন্ডিয়া, তারপরে হচ্ছে রাশিয়া এবং চায়না পরিকল্পনা, পরে ইন্ডিয়াকে বাদ দিয়ে ইরান, চায়না এবং রাশিয়া। তো এখানে বন্দর আব্বাসের জিনিসপত্র খালাস হবে এবং সেখান থেকে ইরানের উপর দিয়ে
যাবে কাস্পিয়ান সি থেকে তারপরে ইউরোপের দেশগুলোতে চলে যাবে। তো এরকম একটা পরিকল্পনা। এখন আপনি চিন্তা করে দেখেন যে এখানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের মাধ্যমে গোয়াদার পোর্টকে তারা শক্তিশালী করতে চায় তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের কারণে। সুতরাং ইরান মানে সরাসরি না চাইলেও মানে পরোক্ষভাবে চায় না যে গোয়াদারটা খুব ভালো হোক। এই বেলুচিস্তানের সাথে ইরানের সীমান্ত আছে, জি, আর একটা মরুভূমি এলাকা, সব মিলে এটা ভূ রাজনৈতিক একটা খেলা আছে। আবার দেখেন কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে বেলুচিস্তানের সোনা গোল্ড মাইন যেটা আছে সেটা এক্সট্রাক্ট করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প খুব আগ্রহ দেখিয়েছিলেন। জি, এখন এই গোল্ড যদি মানে এক্সট্রাক্ট করা যায় তাহলে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, আমেরিকা আরো বেশি ইনভলভ হবে। সুতরাং আমেরিকার যারা ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তারা চায় না যে আমেরিকা এই গোল্ড মাইনটা। আমাকে খালি এই জায়গাটা একটু বুঝিয়ে দেন, তাহলে আলাপ করতে সুবিধা হবে। প্রথমত হচ্ছে চীন পাকিস্তান যে অর্থনৈতিক করিডোরটা আছে, গদর বন্দর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেখানে চীনের একটা ইন্টারেস্ট আছে, সেই জায়গা থেকে চীন আসলে বেলুচিস্তানকে কোনোভাবে সাপোর্ট করবে না। ওদিকে বেলুচিস্তানের কিছু এজেন্ট তারা আবার রয়ের সাথে প্রক্সি হিসেবে কাজ করে, তেমন কথাও প্রচলিত আছে। যুক্তরাষ্ট্র আবার বিএলএ-কে একটা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তাহলে চীন এবং যুক্তরাষ্ট্র দুটোর পক্ষই আসলে এক হয় কি করে? এটাই হচ্ছে ভূ রাজনৈতিক খেলার সবচেয়ে মানে বিস্ময়কর দিক। আপাতত মনে হচ্ছে ওখানে কিছুই না, কিন্তু সেখানে আছে। তো চীনের এই জায়গায় ছোট্ট একটা মানে জিনিস তথ্য দিই আমি। তো বেলুচিস্তানের অস্থিতিশীল অবস্থার কারণে এখন অরিজিনাল যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর ছিল এখন সেটা চেঞ্জ করে ওই সমুদ্রের কাছ দিয়ে নিয়ে গিয়ে সিন্ধ, তারপরে পাঞ্জাব এবং বাকিগুলো, মানে অর্থাৎ বেলুচিস্তানের যে ভিতর দিয়ে এই রাস্তাটা যাতে কম যায়। আবার এদিকে চীনের আরেকটা লক্ষ্য হচ্ছে যে আপনার আফগানিস্তানকে এটার সাথে যুক্ত করা। তো সেক্ষেত্রেও এই বেলুচিস্তানের একটা বড় ভূমিকা থাকতে পারে। এখন যদি সব দিক দিয়ে এইভাবে পাকিস্তানের স্বার্থে যায়, আরেকটা বড় স্বার্থের কথা যে জিনিসটা খুব বেশি উচ্চারিত হয় না, আফগানিস্তানের সমুদ্র বন্দর নাই, তারা ল্যান্ডলক কান্ট্রি। পাকিস্তানের করাচি পোর্টে সব মালামাল আসে, সেই মালামালগুলো আপনার পাকিস্তান থেকে যখনই আফগানিস্তানে পৌঁছে যায় তখন ওইগুলো আর আপনার ওই যে আফগান সরকার যথাযথ ট্যাক্স পায় না, কারণ ওয়ার লট গুলো ওখানে খুলে ওরা বিক্রি করে দেয় এবং সেইগুলো আবার পাকিস্তানে চলে আসে। অর্থাৎ পাকিস্তান তাদের এই যে একটা রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে। তো এই সব মিলে এটা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে এই গত বছর যে পাকিস্তান এবং ভারতের যে একটা স্বল্পকালীন যুদ্ধ হলো, সেই যুদ্ধে পাকিস্তান একটা আপার হ্যান্ড পেয়েছে। এখন সেই অবস্থা থেকে তাদেরকে ব্যতিব্যস্ত করার জন্য, ডিসক্রেডিট করার জন্য এখন এই আফগানিস্তানের মাধ্যমে এবং বেলুচ ফ্যাক্টরটাকে কাজে লাগায় আরো বেশি জটিল করার চেষ্টা করেছে, যাতে করে পাকিস্তান যেন শান্তিতে থাকতে না পারে। একদম, মানে প্রত্যেকটা দেশের ইন্টারেস্ট গুলো একটু বুঝে নিলাম আপনার কাছে। আপনারা কিছু জানতে চাইবেন কিনা? যদি জানতে চান জানতে পারেন, অন্যথা আমি আপনাদের কাছে কিছু জানবো। জি, ঠিক আছে। আমি তাহলে আপনার কাছে একটু জরুরি একটু বুঝে নিতে চাই। ধরুন এই সাউথ ব্লক নিয়ে আমরা একটু শান্তিতে ছিলাম, যেখানে ভারত পাকিস্তানের মধ্যে একটু উত্তেজনা থাকে, বাদ বাকি তেমন কিছু হয় না, যেটা মধ্যপ্রাচ্যগুলো আমরা দেখি। এখন আমরা দেখতে পেলাম মধ্যপ্রাচ্যে একটা চরম অস্থিরতার মধ্যে পাকিস্তান একটা ভালো রোল প্লে করেছে, যদিও শেষ মুহূর্তেটা কাজে আসেনি, তারপরও ভূমিকাটা রেখেছে, প্রশংসিত হয়েছে। ওদিকে ভারতের সঙ্গে ইসরায়েলের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেখানে ইসরায়েল কারখানা প্রতিষ্ঠা করতে যাচ্ছে। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক চূড়ান্ত মাত্রার বৈরী পরিস্থিতিতে চলে গেল, বেলুচিস্তান আবার নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার চেষ্টা করছে। আমাদের সাউথ ব্লকে আসলে কি হচ্ছে? না, আসলে আপনার ভূ রাজনৈতিক প্রিজম থেকে বা লেন্স থেকে তো দেখার অনেক সুযোগ আছে এবং এটাও বাস্তবতা। একই সঙ্গে আবার এটা অস্বীকার করা যাবে না যে রাইট টু সেলফ ডিটারমিনেশনের মানে একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড থাকে। আপনার যে বেলুচিস্তানের কথা বলা হচ্ছে, এখানকার মানুষ বহু
কাল ধরেই তারা নিজেদেরকে বঞ্চিত বোধ করছে। আমরা যেরকম আমাদের সঙ্গে যে ইকোনমিক ডেপ্রিভেশন ছিল, আমাদের সঙ্গে যেমন রাজনৈতিক যে মানে আপনার সলিউশনের যে উদ্যোগ সেটা ব্যর্থ হয়েছে, নিশ্চয়ই এগুলোর একেবারে অত্যন্ত ডিপ ডাউন লেজিটিমেট কিছু গ্রাউন্ড ছিল। একই রকম কিন্তু আপনার এই বেলুচিস্তানের বিষয়গুলো, ওখানে ইকোনমিক যে বঞ্চনা এবং যে ডিসপ্যারিটি, এটা কিন্তু ইমেন্সলি এফেক্টেড ওই অঞ্চলের মানুষ। তারা অত্যন্ত কিন্তু পশ্চাৎপদ এবং সেখানকার আপনার ইকোনমির সঙ্গে যে পলিটিক্যাল তো ইস্যুজ আছে, একই সঙ্গে আপনার যে মিলিটারি যে প্রেজেন্স এবং ইন্টারভেনশন, সেটা কিন্তু সেই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু একটা দীর্ঘকাল ধরে একটা ক্ষোভের কারণ। এখন এগুলোকে ক্যাপিটালাইজ করেছে এই যে ইন্টারন্যাশনাল যে প্লেয়ার্সগুলো আছে, স্বাভাবিকভাবেই এখন জিও স্ট্র্যাটেজিক এবং জিও পলিটিক্যাল নানা ধরনের যে স্বার্থ জড়িত সেগুলো থাকবে। কিন্তু আমি মনে করি যে বিএলের এই সংগ্রামটা নিয়ে যে আপনি যে কথাটা বললেন, যে প্রথম কথা হলো যে গন্ডগোল শব্দটা ব্যবহার করেছেন, এটা আমার মনে হয় আমরা না ব্যবহার করাই ভালো, এটা খুবই রেসপেক্টফুল হয় না। কিন্তু একই সঙ্গে আবার একটা সোভরেন স্টেট, আপনি কিন্তু কোনো ক্রেডিবল এবং কোনো আপনার সোর্স আপনাকে কিন্তু এই আলোচনা করার জন্য সাপোর্ট করছে না। বিভিন্ন সূত্রতে আপনি হয়তো ওখানকে যে বেলুচ নেতার একটা টুইট কিংবা বিভিন্ন ধরনের প্রচারণা, তাদের পক্ষ থেকে বিভিন্ন দাবি, আমি আজকে দেখলাম যে কোনো ইন্ডিপেন্ডেন্ট নিউজ আউটলেট এখন পর্যন্ত এটা সম্পর্কে কোনো কিছু সাপোর্ট করে নাই। সুতরাং এই স্ট্রাগলটা চলছে অনেকদিন ধরে, মানে আপনার অ্যাটাক কাউন্টার অ্যাটাক চলছে, বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটছে। হ্যাঁ, আবার কোনো এলাকা কিছু দিন ধরে বিএলএ দখল করে রেখেছে, আবার সেগুলো আবার রিক্লেমিং হচ্ছে বাই দি পাকিস্তানি মানে ফেডারেল ফোর্স, হ্যাঁ, সামরিক বাহিনী, তা সেগুলো আবার পুনর্দখল করে নিচ্ছে। এগুলো কিন্তু পাল্টাপাল্টি চলছে কিন্তু। তো তার মানে এই না যে এখানে কোনো আনরেস্ট নাই, কিন্তু যে স্বাধীনতার যে দাবিটা, ওইটা আমার মনে হয় একটু প্রিমেচিওর, যে স্বাধীন হয়ে গেছে, রিপাবলিক অফ বেলুচিস্তান ঘোষণা হয়ে গেছে। না, এটা এখানে আমি বলে রাখি, এখানে 6টা গণমাধ্যম এই খবরটাকে শিরোনাম করে তারা বলেছে যে এর পেছনে শক্ত কোনো প্রমাণ নেই, তবে 2 বা 3টা বড় ধরনের কনফিউশন আছে। তার ভিতরে একটা হচ্ছে 1948 সালের পর সর্বোচ্চ সংখ্যক জায়গাটা তারা দখল করেছে, যে কারণে তারা এই ক্লেমটা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। এবং এই সুযোগটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফেক আইডিয়া আছে, তারা সেগুলো দিয়ে প্রচার করাও শুরু করেছে। অধ্যাপক এস এম আহমদুল্লাহ এরকম বিষয় নিয়ে তো অনেক আগেও কথা বলেছেন আমাদের সঙ্গে। আমি একটা কথাই শুধু আমি বলি, আমি বেলুচিস্তানে গিয়েছিলাম একবার জাতিসংঘের একটা কাজ করার জন্য পাকিস্তানে নামার পরে আমার কাছে মনে হলো, ওমা, যেখানে যাচ্ছি সেখানে ইউএসএআইডি, যেখানে যাচ্ছি রাস্তাঘাটে সব জায়গাতে, বেশ কয়েকটা প্রভিন্সে গিয়েছিল ইউএসএআইডি আমেরিকার প্রেজেন্স। তারপরে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখি যে চায়নার প্রজেক্ট, এবং এই দুটা দেশ সাইমেলটেনিয়াসলি এই জনগণের কাছে এবং পলিসি মেকারদের কাছে বেশ সমান গুরুত্ব নিয়ে এবং বেশ ভালোভাবেই তাদের এই অবস্থান। তবে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে ওদের ভিতরে টেনশন আছে, এই যে জাতিগত টেনশনটা খুব সিরিয়াস টেনশন, সেই টেনশনটা তাদের ভিতরে আছে। কিন্তু ফেডারেল ফোর্স, ফেডারেল গভর্নমেন্ট এত পাওয়ারফুল, মানে বিশেষত পাকিস্তানের, সেই পাওয়ারফুল ফেডারেল ফোর্সকে মানে অ্যাভয়েড করে আলাপ আলোচনা ছাড়া বা কোনো ধরনের কোনো নেগোসিয়েশন ছাড়া অন্য কোনো পথে, কোনো স্বীকৃতিও নাই, কোনো স্বীকৃতিও নাই, এবং অন্য কোনো পথে পাকিস্তানের কিছু করা বেশ ভেরি, মানে আমার কাছে মনে হয় এটা যেমন এই যে অলমোস্ট ইম্পসিবল। আমি জানি না, আমি যেমন যেটা বললেন যে পাকিস্তানকে একটু অশান্ত করে রাখার একটা টেন্ডেন্সি, আমি এই জায়গাটা একটু পরিষ্কার হই। জনাব আশরাফুজ্জামান একটু বলবেন, যেটা নিয়ে আমরা একটু কনফিউশনে আছি, এটা অনেক প্রিম্যাচিউর স্টেটমেন্ট হবে কিনা, যে বেলুচিস্তান আসলে স্বাধীনতার ঘোষণা করার সময় অপেক্ষা মাত্র, মানে খুব কাছাকাছি পৌঁছে গেছে। আর সাথে একটু যুক্ত করবেন, বেলুচিস্তান এম্পাওয়ারমেন্ট পেলে, আলাদা দেশ হলে, মানে এই রিজিয়নে বাংলাদেশের উপরে কোনো প্রভাব পড়বে কিনা? আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় নট অনলি প্রিম্যাচিউর, তার থেকে প্রিম্যাচিউর টাইপের অবস্থা হয়ে গেছে। এটা আমি যেভাবে দেখি আর কি। তো দেখেন, আপনি যদি ওই জহুরুল হক সাহেব
আমাদের 71-এর প্রসঙ্গ নিয়ে আসছেন। আমি প্রথমত হচ্ছে জিও পলিটিক্যাল কোনো ইভেন্ট করলে আমি ওই 71-এর লেন্সটাকে একটু পিছনে রাখি, সাইডে রাখি, নাহলে ডিসপ্যাশনেট করার ক্ষেত্রে একটা অসুবিধা হয়। একটা হচ্ছে আমাদের মানে বেলুচিস্তানের কিন্তু ওই যে জিওগ্রাফির কারণে ওই এলাকার মানুষ কিন্তু ওইভাবে শিক্ষিত না, যেটা পাঞ্জাবের লোক শিক্ষিত বা সিন্ধের লোক শিক্ষিত, বাট ইভেন খাইবার পাখতুনখোয়া। আপনি দেখেন, আপনি ফেডারেল চাকরি পেতে গেলে আপনাকে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে আসতে হয়। যদিও তো সেই ক্ষেত্রে মনে করেন যারা এই আর লোক সংখ্যা দেখেন না, 1.5 কোটির মতো লোক, তো সেখান থেকে উঠে আসতে হলে তাদের কতজন মানুষ সেই ধরনের এডুকেশনের সাথে মানে ভালো শিক্ষার সাথে শিক্ষা পেতে চায়। তো এইগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে। সেই জন্য আমি মনে করি যে এটা খুবই প্রিম্যাচিওর। তো আপনারা নিয়ে আসছেন, এটা আমাদের দর্শকরা জানলো, কারণ অনেকের ব্যাপারে এটা আগ্রহ আছে। আপনি এটা একটা স্পষ্ট করা হলো, এবং ভাইস চ্যান্সেলর সাহেব উনি ওখানে কনসালটেন্ট হিসেবে গিয়েছিলেন ইউএসআইডির প্রজেক্টে, আমার শুনে খুব ভালো লাগলো। উনি সরজমিনে দেখেছেন, তবে সরজমিনে দেখার একটা সীমাবদ্ধতা থাকে কি জানেন, যে মনে করেন উনি যে সেক্টরটা দেখছেন সেটা ওভারঅল পার্সপেক্টিভটা, তো ওনার মতন জ্ঞানী মানুষ ওই সীমাবদ্ধতা ওভারকাম করতে পারে। উনি শিক্ষাবিদ হিসেবে দেখেছেন, আপনি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে দেখবেন, দেখার লেন্স তো আলাদা। না আমি বলছি ওনাকে আমি মানে ওনার ভালো লেগেছে ওনার সাথে কথা বলে, কারণ উনি যদিও একটা পার্টিকুলার এরিয়াতে ফোকাস করে গেছেন, বাট ওনার যে প্রজ্ঞা সেটা দিয়ে আমি আসলে এইটা নিয়ে আলাপ করার প্রয়োজন ছিল, কারণ অনেক বিভ্রান্তি ছড়াচ্ছিল এবং চমৎকারভাবে আসলে পরিষ্কার হলো বিষয়টা নিয়ে। অনেক ধন্যবাদ। সামনে নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সঙ্গে। নিরাপত্তা পলিসি বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান আমাদের সঙ্গে ছিলেন, এবং এখন আপনাদের সঙ্গে কথা বলছি দর্শক। তখন সময় হিসেবে আর মাত্র 14 মিনিট পর বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে মহারণ ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হবে। 22,000 দিন পর ইংল্যান্ড আসলে বিশ্বকাপে আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে, সবশেষ ম্যারাডোনার আমলে, এবং সেখানে হ্যান্ড অফ গডের কথা অনেকে বলেন। আমরা যে ছবিটা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং জাহিদুল ইসলাম অনিক আমাদের সহকর্মী, তিনি যুক্ত হয়েছেন। বড় প্রজেক্টরে খেলা দেখানো হবে, সবাই সেখানে বসে আছেন, এবং সেটা নিয়ে আমরা কথা বলবো। আপনি জার্মানিকে সাপোর্ট করেন, জার্মানি আমারও ফেভারিট দল ছিল, যদিও কিছু একটা মানে যেতে পারলো না আর কি প্রেডিকশন। মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে যে প্রেডিকশনগুলো হচ্ছে তাতে অনেকেই বলছিলেন যে ফাইনালে গিয়ে আর্জেন্টিনা এবং স্পেনের মুখোমুখি হবে, স্পেন চ্যাম্পিয়ন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হাসিনুর রহমান খান, আমার সরাসরি শিক্ষক, উনি এই প্রেডিকশন টেবিল করেছিলেন 2022 সালে তিনি করেছিলেন, এবং ম্যাচ শুরু হওয়ার আগেই তিনি বলেছিলেন আর্জেন্টিনা ফ্রান্স টাইব্রেকারে যাবে ফাইনালে এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। এবার তিনি বলেছেন স্পেন আর্জেন্টিনা ফাইনাল খেলবে এবং 2-1 স্পেন চ্যাম্পিয়ন হবে। তিনি বেইজেন স্ট্যাটিস্টিক্স প্রয়োগ করেছেন এবং দুর্দান্তভাবে সেগুলো মিলে যাচ্ছে, প্রায় 75% ফলাফল সহ মিলে গেছে। এবার ওনার প্রেডিকশন সেটা, আপনি কি দেখছেন? না, আমি তো দেখছি যে একজন দর্শকের ইন্টারভিউ করলো প্রথমে যে 3-2 গোলে জিতবে আর্জেন্টিনা। এটা আপনি খেয়াল করে দেখেন যে আর্জেন্টিনার ম্যাচগুলো, সেটা আলজেরিয়া বলেন, তারপরে কেপ ভার্দে বলেন, তারপরে মিশর বলেন, এরপরে সুইজারল্যান্ড, সবগুলোর সঙ্গে কিন্তু 3 গোল করেছে। অস্ট্রিয়ার সঙ্গে 2 গোল করেছে আর্জেন্টিনা। সুতরাং বেসড অন দ্যাট যে আর্জেন্টিনার কিন্তু স্কোরিং ক্যাপাসিটি কিন্তু অন্য দলের তুলনায়, যদি আপনি বলছিলেন যে তুলনামূলকভাবে কিছুটা দুর্বল প্রতিপক্ষের 15কে কেউ ছিল না, সেখান থেকে এসেছে, কিন্তু তাদের স্কোরিং ক্যাপাসিটি কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু আজকের যে প্রেডিকশনের কথা আপনি বললেন, আমার কাছে মনে হচ্ছে যে আজকে ইংল্যান্ডের পক্ষে মানে কি বল, যে পাওয়ার ফুটবলে যে বা গতির ফুটবলে ইংল্যান্ডের পক্ষে পাল্লাটা ভারী থাকবে। হ্যাঁ, আর্জেন্টিনা এবং বিভিন্ন আমিও কিছু প্রেডিকশন দেখে আসছি, সেখানে কিন্তু ইংল্যান্ডের পক্ষে আছে। 58% ছিল ইংল্যান্ডের পক্ষে, আর বাকিটা হচ্ছে আপনার আর্জেন্টিনার পক্ষে। যাই হোক, বাংলাদেশের যে সাপোর্ট বেস, এই কথা বলাটা ঝুঁকিপূর্ণ। আপনার পাশে যিনি বসে আছেন তিনি ব্যাপারটা ঝুঁকিপূর্ণ হিসেবে নেন কিনা আমি জানি না। আসলে অধ্যাপক আপনি কোন দলের সাপোর্টার জিজ্ঞেস করবো না, কিন্তু আপনি বলেন আজকে ফলাফল কি হতে পারে? ঝুঁকিপূর্ণ না, সেটা তো বলাই যায় না, কারণ ওই যে আমার কাছ থেকে বের করার চেষ্টা করছে বহুবার, তাহলে সবাই আলাদা হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাবে কলেজগুলোতে। তো যাই হোক, আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে মানে আর্জেন্টিনার ছন্দ যেটা ছিল সেটা আছে। আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনার তার স্টাইল থেকে একটু সরে আসছে, কিন্তু
আপনার স্টিল আর্জেন্টিনাকে না, আর্জেন্টিনা ছন্দের কথা আপনি বলছেন, হ্যাঁ। অনেকে জুড বেলিংহাম এবং হ্যারি কেনের ছন্দের কথা বলছেন, তাও বলছে। আর্জেন্টিনার দুর্বলতার কথা অনেকে ছন্দ, বলছেন। পাওয়ার, মানে আপনার মিডফিল্ড, মিডফিল্ড, হ্যাঁ, সেটা আমি অস্বীকার করছি না, সেটা অস্বীকার করছি আর্জেন্টিনার না। একটা দুর্বলতা জায়গা হচ্ছে তাদের ডিফেন্স, এটা নিয়ে কথা- ডিফেন্স সবগুলো খেলা দেখতে পারি নাই, তবে যে লাস্টে দু একটা খেলা যেটা দেখেছি সেখানে আর্জেন্টিনাকে আরেকটু শাইনিং হলে ভালো হইতো মনে হচ্ছে আমার কাছে, যে আর্জেন্টিনা তো আরেকটু বেটার করতে পারতো। ব্রাজিলের যে খেলাটা গতকালকে ছিল দেখতে পারি না খেলা, তারপরে গতকালকে খেলা দেখার পরে খুবই একদম ছন্দপতন বলতে যা বোঝায়। গতকালকে মানে ফ্রান্স আর স্পেনের কথা ফ্রান্স এন্ড স্পেনের কথা, স্পেন দুর্দান্ত খেলেছে। স্পেনে আনপ্রেডিক্টেবল, এবং স্পেনকে আমার মনে হয় টিকিয়ে রাখা খুব দায় হয়ে দাঁড়াতে পারে, জি। যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হাসিনুর রহমান খান। হাসিন যেটা বললো সেটা। জি। তবে অ্যাপারেন্টলি আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে আজকের খেলাতে যদি এই সিস্টেমের কথা বলি, জি। যদি একটা একটা ম্যাথসের কথা বলি, যে প্লেইং ফিল্ডে ম্যাথ সিস্টেম সব কিছু যদি বলি, তাহলে ইংল্যান্ড এগিয়ে। আর যদি ইমোশন, তারপরে প্রচুর এই যে আপনার এই যে ভক্ত, সাপোর্ট, সমর্থক, হ্যাঁ। ভক্ত সমর্থক, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, Across the globe. অ্যাক্রস দ্য গ্লোব যদি বলি, তাহলে তো মানে আর্জেন্টিনা আপনি আসলে খেলা নিয়ে ডিপ্লোমেসি চূড়ান্ত আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে সবাই আসলে ম্যাচটার না, জন্য একটা অপেক্ষা জিনিস করছে। হচ্ছে যে এই আর্জেন্টিনা যেভাবে জিতেছে, আপনি লাস্ট যে কয়েকটা ম্যাচ, হ্যাঁ। সেগুলো কিন্তু অনেক স্ট্রাগলিং ছিল, একদম। স্ট্রাগলিং ছিল। সেই জন্য বলছি যে ইংলিশ ফুটবলে যে পাওয়ার, যে গতি, যে কম্বিনেশন, যে মিডফিল্ড, বা আমরা যে খেলা দেখেছি, কাউন্টার অ্যাটাক, হ্যাঁ, এটা কিন্তু ম্যারাডোনা অথবা হ্যাঁ, ডেভিড যেটা আপনি বেকহ্যাম। দেখেন যে ফ্রান্সের বিপক্ষে স্পেন দেখেছে, ফ্রান্সকে তো আমরা মানে খুবই কি বলবো ফর্মিডেবল পাওয়ার মনে করেছিলাম, তাই না? কিন্তু দুইটা পাওয়ারের মধ্যে দেখেন স্পেন কিন্তু একেবারে ওভারফ্লো করে গেছে। ফ্রান্স কিন্তু দাঁড়াতেই পারেনি, সেক্ষেত্রে একদম। ইংলিশদের বিপক্ষে দাঁড়ানোটা হ্যাঁ, একটু এই কঠিন হতে একটু পারে। পরে একটার সংবাদ শুরু হয়ে যাবে এবং That's it. খেলাও শুরু হয়ে যাবে। আমরা নিশ্চয়ই সেটা দেখবো। আপনাদের দুজনকে অনেক কৃতজ্ঞতা দেখা আমাকে যাক। সময়টা দেওয়ার জন্য। দর্শক, আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে। থাকবেন একাত্তর জানালের সঙ্গে।